আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ভিডিওতে আমি আলোচনা করব রসায়নের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, অর্থাৎ রসায়নের সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যে আমরা তৃতীয় এবং চতুর্থ অধ্যায়টি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করব। কারণ আমাদের রসায়ন বুঝতে হলে, ভালোভাবে জানতে হলে অবশ্যই আমাদের তৃতীয় এবং চতুর্থ এই দুইটি অধ্যায় ভালোভাবে জানতে হবে। তো আমরা আজকে প্রথমে তৃতীয় অধ্যায়ের কিছুটা অংশ নিয়ে আলোচনা করব পার্ট 1-এ। তো তৃতীয় অধ্যায়ের শুরুতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা আছে যে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু ও অণু, মৌলের প্রতি সংকেত, পরমাণুর ভিতরে কণা। যে আমরা যে টপিকসগুলো লিখেছি এই অধ্যায়ের মেইন টপিকস লিখেছি, শুরুতে যে টপিকসগুলো রয়েছে মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু ও অণু, মৌলের প্রতীক, সংকেত ও পরমাণুর ভিতরে কণা। তো আমরা প্রথমে আলোচনা করব যে মৌলিক পদার্থ। আসলে মৌলিক পদার্থটা কি? আসলে মৌলিক পদার্থ হলো সেই সকল পদার্থ যে পদার্থরে ভাঙলে অর্থাৎ বিশ্লেষণ করলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেই পদার্থকে আমরা মৌলিক পদার্থ বলতে পারি। যেমন ধরো আমরা যে পর্যায় সারণীতে 118টা মৌল আমরা জেনেছি যে আধুনিক পর্যায় সারণীতে 118টি মৌল রয়েছে। তার মধ্যে যেমন ধরো নাইট্রোজেন, অক্সিজেন, যেমন ধরো ক্যালসিয়াম, এই যে মৌলগুলো রয়েছে এরকম 118টি মৌল রয়েছে। তার মধ্যে আমরা যদি প্রকৃতিতে 98টি মৌল পাওয়া যায়, বাকি মৌলগুলো ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়, অর্থাৎ যাদেরকে আমরা কৃত্রিম মৌল বলে থাকি। যে মৌলগুলো আমরা এই যে 98টি মৌল পেয়ে থাকি, বাস্তবে যে আমরা 98টি মৌল পেয়ে থাকি, অর্থাৎ এই 98টি মৌলের যদি আমরা ভাঙি অর্থাৎ বিশ্লেষণ করি, সেই মৌল ছাড়া অন্য কোনো মৌল পাওয়া যাবে না, অর্থাৎ এদেরকে আমরা কি বলতে পারি? মৌলিক পদার্থ বলতে পারি। তো এরপর রয়েছে আমাদের কি যৌগিক পদার্থ। অর্থাৎ আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমরা বললাম যে মৌলিক পদার্থ আসলে যে সকল পদার্থরে বাংলে ওই সকল পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটা হচ্ছে মৌলিক পদার্থ। যেমন আমরা বোঝানোর জন্য বলেছি যে এই যে পর্যায় সারণীর যে মৌলগুলো রয়েছে সেই মৌলগুলো দিই। তেমনিভাবে যে আমরা আসলে যে আমরা যে মানুষ, আসলে আমাদের মধ্যেও কি রয়েছে? মৌল রয়েছে। মানুষের ভিতরেও কিছু মৌল রয়েছে। যেমন ধরো আমাদের শরীরে অর্থাৎ মানুষের শরীরে মোট 26 ধরনের মৌল রয়েছে। তো এরপর রয়েছে যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ আসলে কি? যে পদার্থরে বাংলে অর্থাৎ রাসায়নিকভাবে যদি তুমি বিশ্লেষণ করো, সেই পদার্থ ছাড়াও এক বা একাধিক অন্যান্য পদার্থ পাওয়া যাবে, সেটা হচ্ছে কি পদার্থ? যৌগিক পদার্থ। যেমন ধরো আমরা যে লেখার ক্ষেত্রে এক সময় বেশি ব্যবহার হতো চক। আসলে চকটা ভাঙলে আমরা কি কি পাই? যে চক আমরা যে লেখার ক্ষেত্রে ব্যবহার করতাম, এই চকটারে ভাঙলে আমরা কার্বন পাবো, ক্যালসিয়াম পাবো এবং অক্সিজেন পাবো। এই যে তিনটি মৌল পাবো। অর্থাৎ আমরা চকের যদি ভাঙলে সেক্ষেত্রে আমরা তিনটি মৌল পাচ্ছি আলাদা আলাদা, অর্থাৎ একের অধিক যে মৌল পাচ্ছি, সেজন্য আমরা এই চককে কি পদার্থ বলতে পারি? একটা যৌগিক পদার্থ বলতে পারি। তাহলে যৌগিক পদার্থের মধ্যে আমরা আরেকটু বিশ্লেষণ করতে যদি যাই, যে আমাদের অতি পরিচিত সবার কাছে পানি, যে পানির সংকেত কি জানি আমরা? H2O। আমরা পানির সংকেত কত জানি? H2O। অর্থাৎ সেটা হোক সাগরের পানি, নদীর পানি কিংবা পুকুরের পানি, তার সংকেত আমরা জানি H2O। অর্থাৎ এই পানিরে যদি আমরা ভাঙি, এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা কি পরমাণু রয়েছে? অক্সিজেন পরমাণু রয়েছে। অর্থাৎ আমরা পানিরে বিশ্লেষণ করলে দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু পাচ্ছি, অর্থাৎ একের অধিক মৌল পাচ্ছি। এই যে আমরা পানিরে ভাঙ্গা একের অধিক মৌল পেলাম, অর্থাৎ আমরা বলতে পারি পানি একটা কি পদার্থ? যৌগিক পদার্থ। অর্থাৎ এর ভাঙলে অর্থাৎ বিশ্লেষণ করে রাসায়নিকভাবে আমরা দুইটা হাইড্রোজেন পরমাণু এবং একটা কি পাবো? অক্সিজেন পরমাণু। অর্থাৎ পানির অণুতে আমাদের আরেকটি বিষয় রয়েছে যে পানির অণুতে হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত কত? 2:1। কারণ হাইড্রোজেন পরমাণু আছে দুইটা, অক্সিজেন পরমাণু আছে কয়টা? একটা। তো এরপর রয়েছে আমাদের পরমাণু ও অণু। আসলে পরমাণুটা কি? পরমাণু হচ্ছে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। যে পরমাণু আসলে হচ্ছে
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। কারণ পরমাণু বলতে আমরা কি বুঝি, যেমন আমরা এখানে লিখেছিলাম নাইট্রোজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, এগুলো আসলে কি একটা পরমাণু, অর্থাৎ এদেরকে ভাঙলে আমরা অন্য কোনো মৌল পাবো না। অর্থাৎ নাইট্রোজেনের ভাঙলে আমরা নাইট্রোজেন পাবো, অক্সিজেনের ভাঙলে অক্সিজেন পাবো, ক্যালসিয়ামের ভাঙলে আমরা ক্যালসিয়াম পাবো। অর্থাৎ আমরা বলতে পারি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ যার মধ্যে মৌলিক পদার্থের গুণাগুণ কি রয়েছে, বিদ্যমান রয়েছে। এরপরে হচ্ছে অণু। আসলে অণুটা কি, যে এক বা একাধিক পরমাণু যে রাসায়নিক বন্ধনের মধ্যে আবদ্ধ থাকলে সেটা আমরা কি বলতে পারি, অণু বলতে পারি। যে এক বা একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মধ্যে যে আবদ্ধ থাকবে সেই আবদ্ধ থাকাটা আমরা কি বলতে পারবো, অণু বলতে পারবো। যেমন ধরো O2 এটা অক্সিজেন অণু, যেমন ধরো N2 এটা একটা নাইট্রোজেন অণু, যেমন কার্বন ডাই অক্সাইড এর সংক্ষেপ জানি আমরা CO2, এই যে CO2 এটা একটা অণু, কার্বন ডাই অক্সাইড একটা অণু। অর্থাৎ আমরা এই জায়গায় আমরা ভিন্ন রকমের অণু লিখেছি, যেখানে লিখছি অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু, কার্বন ডাই অক্সাইড অণু। এখানে আমরা অণুর ক্ষেত্রে দুইটা বিষয় পাবো, যে অণুর মধ্যে একটা হচ্ছে মৌলিক অণু, একটা হচ্ছে যৌগিক অণু। অর্থাৎ মৌলিক অণু কি এবং যৌগিক অণু কি। তো মৌলিক অণু হচ্ছে যে একই মৌলের একাধিক পরমাণু পারস্পরিকভাবে অর্থাৎ রাসায়নিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ থাকলে তাদেরকে আমরা মৌলের অণু বলতে পারি। এরপর হচ্ছে আমাদের যৌগের অণু, অর্থাৎ এক বা একাধিক মৌল অর্থাৎ বা পরমাণু রাসায়নিক বন্ধনের মধ্যে আবদ্ধ থাকলে তাকে আমরা যৌগের অণু বলতে পারি। যেমন আমরা এখানে যে তিনটা অণু লিখেছি, অক্সিজেন অণু, নাইট্রোজেন অণু, কার্বন ডাই অক্সাইড অণু, তার মধ্যে দেখো অক্সিজেন অণু যে আমরা লিখেছি এই জায়গায় কি রয়েছে, অক্সিজেন অণু মানে কয়টা অক্সিজেন পরমাণু রয়েছে, এই জায়গায় দুইটা অক্সিজেন পরমাণু রয়েছে। অর্থাৎ এখানে আমাদের শুধু অক্সিজেন পরমাণু আছে, অর্থাৎ এটা আমরা বলতে পারি কি মৌলের অণু। অর্থাৎ এই জায়গায় শুধু একটা পরমাণু আছে, শুধু অক্সিজেন পরমাণু, অন্য কোনো পরমাণু নেই, তাই আমরা এটাকে বলতে পারি কি মৌলের অণু। যেমন নাইট্রোজেন N2, অর্থাৎ এই নাইট্রোজেন অণুর ক্ষেত্রে কি রয়েছে, শুধু দুইটা নাইট্রোজেন পরমাণু রয়েছে, তাই আমরা N2 অর্থাৎ নাইট্রোজেন অণু বলতে পারি কি মৌলের অণু। 3 নাম্বার একটা লিখেছি আমরা কি কার্বন ডাই অক্সাইড অর্থাৎ CO2, অর্থাৎ এই জায়গায় আমরা বলতে পারতেছি যে কার্বন পরমাণু কয়টা, একটা, এবং অক্সিজেন পরমাণু রয়েছে কয়টা, দুইটা। অর্থাৎ ভিন্ন দুইটা পরমাণু কি হয়েছে, রাসায়নিক বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়েছে, তাই আমরা এই অণুটিকে কি বলতে পারি, যৌগের অণু বলতে পারি। তো তোমরা আশা করি যে পরমাণু অণু বুঝতে পেরেছো। অণুর মধ্যে আমরা বললাম দুই প্রকার, একটা হচ্ছে মৌলের অণু, একটা হচ্ছে যৌগের অণু। অর্থাৎ একই রকমের পরমাণু পারস্পরিকভাবে অর্থাৎ রাসায়নিকভাবে আবদ্ধ থাকে তাদেরকে আমরা মৌলের অণু বলতে পারি, এবং ভিন্ন ভিন্ন পরমাণু অর্থাৎ যেমন কার্বন এবং অক্সিজেন দুইটা ভিন্ন পরমাণু রাসায়নিক বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে যে অণু গঠন করছে এটাকে আমরা বলতে পারি কি যৌগের অণু। এরপর রয়েছে আমাদের মৌলের প্রতীক। আসলে মৌলের প্রতীকটা কি, যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে আমরা মৌলের প্রতীক বলতে পারি। যে কোনো মৌলের, যেমন আমরা এখানে কয়েকটা মৌলের নাম লিখেছি, যে ল্যাটিন নাম, যেমন সোডিয়াম একটা ল্যাটিন নাম, সোডিয়ামের ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম, এর প্রতীক লিখেছি আমরা Na। যেমন আমরা এখানে লিখেছি কার্বন, ইংরেজি নামের যে কার্বনের প্রতীক লিখেছি কি আমরা C। অর্থাৎ হচ্ছে যে ইংরেজি বা ল্যাটিন নামের যে আমরা সংকেত লিখেছি কার্বনের C দ্বারা, ক্লোরিনের Cl দ্বারা, যেমন সোডিয়ামের Na দ্বারা, কপারের Cu দ্বারা, পটাশিয়ামের K দ্বারা। অর্থাৎ কোন মৌলের যে ইংরেজি নামে যে প্রথম যে আমরা সংক্ষিপ্ত আকারে প্রকাশ করছি বা ল্যাটিন নামে সেই সংক্ষিপ্ত যে আকারটা সেটা হচ্ছে প্রতীক। তো প্রতীক লেখার কিছু নিয়ম রয়েছে, তোমাদের বইয়ে 3টা নিয়ম লেখা আছে। যে প্রথমে 1 নাম্বার নিয়মে বলা আছে যে মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে প্রতীক লেখা হয়। যেমন এখানে আমরা লিখছি কার্বন, এর প্রতীক লিখছি C দ্বারা, অর্থাৎ বড় হাতের অক্ষর দ্বারা লিখতে হবে C দ্বারা। এমন লিখছি আমরা সোডিয়াম Na। এখন দেখো আমাদের এখানে দুইটা অক্ষর আসছে, দুইটা অক্ষর কিভাবে আসলো তার আমরা এখন ব্যাখ্যা দিব। যে যদি কোনো মৌলের একাধিক অর্থাৎ ধরো একাধিক মৌলের নামের প্রথম অক্ষর এক হয় সেক্ষেত্রে আমরা কি করব, যেমন ধরো কার্বনের আমরা লিখছি C, ক্লোরিনও তো C, তাহলে আমরা কি ক্লোরিনের প্রতীক C দ্বারা প্রকাশ করব, আসলে C দ্বারা আমরা প্রকাশ করতে পারবো না, তাহলে আমরা বুঝতে পারবো না যে কোনটা ক্লোরিন বা কোনটা কার্বন। তো একাধিক মৌলের নামের প্রথম অক্ষর যদি সেম হয়ে যায় অর্থাৎ এক হয়ে যায় সেক্ষেত্রে আমরা কি করব, যে একাধিক মৌলের নামের প্রথম অক্ষর যদি এক হয় তাহলে আমরা প্রথম একটি মৌলের নামের প্রথম অক্ষর দ্বারা তার প্রতীক প্রকাশ করব এবং বাকিগুলোর ক্ষেত্রে 2 অক্ষরে প্রকাশ করব। যেমন এখানে আমাদের কার্বনের আমরা 1 অক্ষরে অর্থাৎ C দ্বারা প্রকাশ করছি, এবং বাকি যে দুইটা লিখছি আমরা ক্লোরিন এবং ক্যালসিয়াম কয় অক্ষরে প্রকাশ করছি,
দুই অক্ষরে প্রকাশ করছি, সেক্ষেত্রে আমাদের প্রথম অক্ষরটা বড় হাতের হবে ইংরেজি বর্ণমালা এবং পরের অক্ষরটা ছোট হাতের হবে। যেমন আমরা লিখছি ক্লোরিন, Cl, এই সিটা আমাদের বড় হাতের অক্ষর হবে এবং ক্লোরিনের ক্ষেত্রে আরেকটা অক্ষর নিব আমরা ইংরেজি নামের, যে L নিছি অর্থাৎ ছোট হাতের। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা নামের প্রথম অক্ষরটা বড় হাতের নিব C এবং আরেকটা অক্ষর নিব, সেটা হচ্ছে A ছোট হাতের। 3 নাম্বার নিয়মে বলা হয়েছে যে কিছু কিছু মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। আসলে ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, যেমন ধরো সোডিয়াম, সোডিয়ামের আসলে নাম হচ্ছে যে সোডিয়াম, এর প্রতীক এসেছে কি Na। আসলে সোডিয়াম যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের কি ইংরেজি নাম অনুসারে কি আসার কথা ছিল S। আসলে সোডিয়ামটা ইংরেজি নাম থেকে আসে নাই, এটা আসলে ল্যাটিন নাম থেকে এসেছে। সোডিয়ামের ল্যাটিন নাম কি লিখেছি আমরা নেট্রিয়াম। আমি আরো কয়েকটা মৌলের নাম লিখেছি ল্যাটিন নাম, কপারের কাপ্রাম, পটাশিয়ামের কেলিয়াম, সিলভারের আর্জেন্টাম। অর্থাৎ এই যে চারটা মৌল আমি লিখেছি, এই চারটা মৌলের আবার আমরা কি লিখেছি ল্যাটিন নাম লিখেছি। তাই ল্যাটিন নাম থেকে এই মৌলগুলোর প্রতীক এসেছে, যেমন সোডিয়ামের আসছে Na থেকে, কপার Cu আসছে Cu থেকে, পটাশিয়ামের আসছে K অর্থাৎ কই থেকে আসছে ল্যাটিন নাম কেলিয়াম থেকে, সিলভারের প্রতীক আসছে Ag, কোথা থেকে আসছে এর ল্যাটিন নাম আর্জেন্টাম থেকে আসছে। অর্থাৎ আমরা মৌলের প্রতীক সম্পর্কে জানতে পারলাম। এরপর রয়েছে আমাদের সংকেত। আসলে সংকেতটা কি? যে সংকেত হচ্ছে যে ধরো অণুতে প্রকাশ করা, অর্থাৎ ধরো দুইটা পরমাণুরে আমরা অণুতে প্রকাশ করবো, ধরো একই মৌলের পরমাণু বা ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুরে যদি আমরা অণুতে প্রকাশ করি সেটাই আমরা কি বলতে পারবো সংকেত বলতে পারবো। যেমন ধরো N2 অর্থাৎ নাইট্রোজেন অণু, N2 মানে কি নাইট্রোজেন অণু, এটা হচ্ছে নাইট্রোজেন অণুর সংকেত। নাইট্রোজেন অণু কোথা থেকে আসলো? যে দুইটা নাইট্রোজেন পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু গঠন করে। যেমন ধরো অ্যামোনিয়া NH4, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সংকেত, কার সংকেত? অ্যামোনিয়ার সংকেত। অর্থাৎ এখানে একটা নাইট্রোজেন পরমাণু এবং চারটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা সংকেত গঠন হয়েছে, সেই সংকেতের নাম আমরা কি বলতে পারি অ্যামোনিয়া। তেমনি ভাবে আমরা যদি এখানে NH3 অ্যামোনিয়া, যদি আমরা NH4 দেই অর্থাৎ এটা আমরা বলতে পারি কি অ্যামোনিয়াম। অর্থাৎ এখানে একটা নাইট্রোজেন পরমাণু এবং চারটা হাইড্রোজেন পরমাণু মিলে অ্যামোনিয়াম গঠন হয়েছে। তাই আমরা এগুলো বলতে পারি কি সংকেত, যে অ্যামোনিয়ার সংকেত, অ্যামোনিয়ামের সংকেত, নাইট্রোজেন অণুর সংকেত, তেমনি অক্সিজেন অণুর সংকেত, এগুলো হচ্ছে অণুর সংকেত। এরপর রয়েছে আমাদের পরমাণুর ভিতরের কণা। আসলেও পরমাণুর ভিতরে কয়েক প্রকারের কণা রয়েছে, মূলত 3 ধরনের কণা থাকে পরমাণুর ভিতরে। একটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন। যে পরমাণুর ভিতরে যে 3 ধরনের কণা রয়েছে তা আমরা এখানে একটু লিখে রেখেছি, যে 3 ধরনের কণা, একটা হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রনের প্রতীক আমরা কি জানি E, প্রোটনের P এবং নিউট্রনের M। আমরা একটা ছক লিখে রেখেছি, তোমাদের বইয়ে আছে। এই ছকটা লেখার উদ্দেশ্য হলো যে আমাদের যে কোনো এক্সাম, অর্থাৎ তোমার স্কুলে হোক কিংবা ফাইনালে হোক, আমি আশা করি অবশ্যই এই ছক থেকে একটি এমসিকিউ তোমাদের অবশ্যই আসবে, সেজন্য আমি এই ছকটি লিখেছি। যেমন আমাদের আসতে পারে যে ইলেকট্রনের প্রকৃত আদান বা চার্জ কত? ইলেকট্রনের প্রকৃত আদান বা চার্জ কত? -1.60 × 10⁻⁹ কুলম্ব। বা আমাদের আসতে পারে যে ইলেকট্রনের আপেক্ষিক আদান কত? ইলেকট্রনের আপেক্ষিক আদান হচ্ছে -1। তেমনি আমাদের আসতে পারে যেমন প্রোটনের প্রকৃত ভর কত? 1.673 × 10⁻24 গ্রাম। অর্থাৎ আসতে পারে আমাদের আপেক্ষিক আদান কত? +1। বা আমাদের আসতে পারে প্রোটনের আপেক্ষিক ভর কত? শুধু 1। বা আমাদের আসতে পারে নিউটনের প্রতীক কি? একটু সহজ n। একইভাবে আমাদের নিউটনের আপেক্ষিক আদান, প্রকৃত ভর, আপেক্ষিক ভর এগুলো আসতে পারে। তো তোমরা অবশ্যই এই ছকটা ভালোভাবে শিখে রাখবে, কারণ এই ছকটা থেকে অবশ্যই আমি আশা করি যে 100% একটা নৈর্ব্যক্তিক অর্থাৎ এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসবে। তো আশা করি তোমরা পার্ট 1 এর যে টপিকসগুলো ছিল মৌলিক পদার্থ, আমি আবার একটু সংক্ষিপ্তভাবে আলোচনা করে দিচ্ছি। যে পদার্থরে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সেটা হচ্ছে কি পদার্থ? মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ অর্থাৎ যে পদার্থরে ভাঙলে এক বা একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যাবে, অর্থাৎ অন্যান্য পদার্থ পাওয়া যাবে, সেটা হচ্ছে কি যৌগিক পদার্থ। পরমাণু বা অণু, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, অর্থাৎ যার মধ্যে মৌলের গুণাগুণ বিদ্যমান থাকে। এরপর হচ্ছে অণু, আসলে একাধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে যে আবদ্ধ থাকে সেটা হচ্ছে কি অণু। এরপর হচ্ছে মৌলের প্রতীক, যে কোনো মৌলের ইংরেজি নাম বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই
প্রতীক বলে। যেমন আমরা কিছু ইংরেজি নাম লিখেছিলাম এখানে, কিছু ল্যাটিন নাম লিখেছিলাম এখানে, এবং মৌলের প্রতীক লেখার কিছু নিয়ম সেটা আমরা বলেছি, তোমরা বুঝতে পেরেছ। এরপর লিখছি আমরা সংকেত। এরপর রয়েছে আমাদের পরমাণুর ভিতরে কণা। সংকেত হচ্ছে যেমন নাইট্রোজেন দুইটা পরমাণু মিলে একটা নাইট্রোজেন অণু গঠন করছে, এটা একটা সংকেত, নাইট্রোজেন অণুর সংকেত। যেমন অ্যামোনিয়া NH3, এখানে একটা নাইট্রোজেন পরমাণু এবং তিনটা হাইড্রোজেন পরমাণু মিলে একটা অণু গঠন করেছে, এটা একটা আমাদের অ্যামোনিয়া অণুর সংকেত। এরপরে আমাদের পরমাণুর ভিতরে কণা, অর্থাৎ পরমাণুর ভিতরে তিন ধরনের কণা থাকে, সেই কণাগুলো হচ্ছে কি ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। যার প্রতীক আমরা লিখেছি প্রকৃত আধান বা চার্জ, প্রকৃত ভর, আপেক্ষিক আধান এবং আপেক্ষিক ভর আমরা লিখেছি। তোমরা এই ছকটা ভালোভাবে অবশ্যই করে কি করে দিবে, শিখে নিবে, তাহলে তোমাদের অবশ্যই একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় থাকবে। তো আশা করি তোমরা পার্ট 1 এর যে টপিকসগুলো ছিল সবগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী পার্ট 2 এ আমরা পরবর্তী যে টপিকসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।